এই ৪৬টা অধ্যায়কে মোট ৯ ভাগে ভাগ করা, রিভাইজ চলছে। এই ৯ ভাগের মধ্যে আপনার ৫টা তফসিল আছে। ৫টা তফসিলের ১ নম্বর তফসিল বাতিল এবং ৪টি তফসিল কন্টিনিউ আছে। ২ নম্বর তফসিলে যাবতীয় অপরাধ সম্পর্কে বলা আছে। অপরাধ সম্পর্কে বলতে যত প্যাটার্নের অপরাধ আমাদের সামনে থাকে, যেমন আমলযোগ্য আমল অযোগ্য, বা জামিনযোগ্য জামিন অযোগ্য, বা আপসযোগ্য আপস অযোগ্য, এই সবগুলো অপরাধ একটা ডিটেলস বর্ণনা দ্বিতীয় তফসিলে আছে, যেটা আমরা অলরেডি বেশ কিছু ধারা পড়াইতে গিয়ে কিন্তু এটা আমরা রিয়েলাইজ করতে পেরেছি। এরপরে আসেন আপনার আইনটা 1898 সালে ৫ নম্বর আইন, ১ জুলাই থেকে আইনটা কার্যকরী, 22 মার্চ আইনটা প্রণীত হয়েছে। ১ নম্বর ধারাতে বলছে এই আইনটা সারা বাংলাদেশে একযোগে চলবে। বাংলাদেশের ভিতরে যদি কোনো তদন্ত অনুসন্ধান দরকার হয় তাহলে ফার্স্ট আইন যেটা সেটা ফৌজদারি কার্যবিধি। ৪ নম্বর ধারাতে এই আইনের সংজ্ঞা দেওয়া আছে। ৫ নম্বর ধারা বলছে দণ্ডবিধি আইনের সকল তদন্ত অনুসন্ধান এই ফৌজদারি কার্যবিধি আইনের বিধান মোতাবেক করা যাবে, তবে অন্য আইনে যদি কোনো তদন্ত করার সুযোগ থাকে সে আইনেও করা যাবে, ফৌজদারি কার্যবিধি আইন বাধা হবে না। ধারা ৫, ফৌজদারি আদালতের যে শ্রেণীবিন্যাস সেটা বলা আছে ৬ নম্বর ধারাতে। ৬ নম্বর ধারাতে ফৌজদারি আদালত শ্রেণীবিন্যাস। ৬ নম্বর ধারা প্রথমে বলছে ফৌজদারি আদালত মূলত ২ প্রকার, একটা দায়ের আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেটকে আবার কাজের দিক থেকে ২ ভাগে ভাগ করা আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার ৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তার আদালতের শ্রেণীবিন্যাসের দিক থেকে। সেটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ২ নম্বর প্রথম শ্রেণী, ২ নম্বর ৩ নম্বর তৃতীয় শ্রেণী, ৪ নম্বর তৃতীয় শ্রেণী। এই ৪টা জুডিশিয়াল কোর্ট আছে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে গিয়ে। এরপরে ৯ ধারা বলছে দায়ের আদালত গঠন। এই দায়ের আদালত প্রত্যেকটা জেলায় কমপক্ষে একটা করে দায়ের আদালত থাকবে। এই দায়ের আদালত গঠন করা হবে, সরকার গঠন করবে এবং দায়রা জজ নিয়োগ দিবেন মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের ১৩৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই কোর্ট গঠন করা হয়ে থাকে। এই আদালত বা এই ম্যাজিস্ট্রেট নিয়োগ জজ নিয়োগ দেওয়া হয়ে থাকে। ১০ নম্বর দ্বারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর ধারা, যেটা বলা আছে জুডিশিয়াল সার্ভিস থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে, বিচার কার্য পরিচালনা করে থাকেন। এরপরে আসে আপনার বিশেষ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে, তবে তারা বিচারিক ক্ষমতা পাবে যদি হাইকোর্টের পরামর্শ বা নির্দেশনা অনুযায়ী। আর পুলিশের থেকে যদি নিয়োগ দেওয়া হয় তারা কিন্তু বিচার করতে পারবে না, তারা আনুষঙ্গিক যে গ্রেপ্তার আছে, আইন শৃঙ্খলা বা অপরাধ দমন এ ধরনের কাজ তারা করতে পারবে। ধারা ১২। ম্যাজিস্ট্রেট বেঞ্চ গঠন ১৫ ধারা এবং ২২ ধারা বলছে মফস্বল এলাকা জাস্টিস অফ দ্য পিস, আর ২৫ ধারা পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস, যারা হচ্ছে কিনা এলাকার ন্যায় বিচার বা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাবে অন বিহাফ অফ গভর্নমেন্ট, সরকারের পক্ষে। এরপরে আসে আপনার ৩১ নম্বর ধারা। এখানে বলছে হাইকোর্ট বিভাগ আদার্স কোর্ট কী কী দণ্ড দিতে পারে। যেমন হাইকোর্ট বিভাগ সব দণ্ড দিতে পারে। জেলা দায়রা জজ, অতিরিক্ত জেলা দায়রা জজ তারা মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে, কিন্তু সেটাও আবার হাইকোর্টের অনুমোদন লাগে। আর যুগ্ম দায়রা জজ তিনি ১০ বছরের কম কারাদণ্ড দিতে পারেন। এই হলো ৩১ নম্বর ধারা। ৩২ নম্বর ধারা বলছে ম্যাজিস্ট্রেট আদালত কী কী দণ্ড দিতে পারে। ম্যাজিস্ট্রেট আদালত অবভিয়াসলি তারা দণ্ড দিতে পারে ৫ বছর কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা। এটা হচ্ছে প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এরপর সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ৩ বছর কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ২ বছর কারাদণ্ড, ২,০০০ টাকা জরিমানা। এই হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টের দণ্ড দেওয়ার বিধান। ধারা ৩২। ৩৫ নম্বর ধারা বলছে যে একসাথে ভিন্ন ভিন্ন দণ্ডের অপরাধ করা হয় বা ভিন্ন ভিন্ন অপরাধ করা হয়, বিচারক যখন বিচার করবে তিনি চাইলে একই সাথেও করতে পারে, আবার সেটা একটু পরে আগে এরকম করেও করতে পারে। সেটা বিচারকের ইচ্ছের উপর নির্ভর করে, ন্যায় বিচারের উপর নির্ভর করে। আর ৩৫-এর খ ধারায় বলছে যে কোনো কারণে ধরেন আপনার জেল বিচার চলাকালীন সময়ে যদি আসামি যদি দণ্ড বা জেলে থাকেন,
তিনি যে জেলে থাকলেন রায় দেওয়ার পরে মূল রায় থেকে সেটা এক্সক্লুড বা অপসারণ করা হবে ধারা 35-এর ক। যদি বেশি কেটে থাকে তাহলে আনুষঙ্গিক যে দণ্ডগুলো আছে মানে অন্যান্য যে দণ্ডগুলো আছে অর্থদণ্ড বা বাজেয়াপ্ত এগুলো কিন্তু মকুব হয়ে যাবে। 42 নম্বর ধারা বলছে জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সাহায্য করতে বাধ্য। এখানে সাহায্যের ক্ষেত্র আছে কয়েকটা, যেমন আসামি গ্রেপ্তার, সরকারি সম্পত্তি রক্ষা, দাঙ্গা হাঙ্গামা এগুলো দূর করার জন্য তারা সাহায্য চাইতে পারে, তারা সাহায্য করতেও বাধ্য। যদি কোনো কারণে সাহায্য না করে শাস্তি কিন্তু 187 নম্বর ধারাতে। এরপরে 43 নম্বর ধারা জনগণ গ্রেপ্তারকালে অন্য জনগণের সহযোগিতা নিতে পারবে, জনগণ সাহায্য করতেও বাধ্য। 44 নম্বর আর 35 নম্বর ধারা হচ্ছে আপনার জনসাধারণ আমলযোগ্য অপরাধের সংবাদ দিতে। 45 নম্বর 46 নম্বর ধারা এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম ধারা। এই পঞ্চম অধ্যায়ের প্রথম ধারাতেই বলছে গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারের সংজ্ঞা, যেটা PRB 316। এই গ্রেপ্তারের পদ্ধতির যে সিস্টেমগুলো আছে 46-এর 1-এ বলছে কথা কাজে গ্রেপ্তারের জন্য প্রস্তাব দেওয়া, তারপর মেনে না নিলে দেহস্পর্শ, এটা 1। 2-এ বলছে কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা। 3-এ বলছে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ব্যবহার করা যাবে যদি আসামি মৃত্যুদণ্ড যাবজ্জীবনে হয় এবং তিনি যদি গ্রেপ্তার পলায়ন রোধের চেষ্টা করে বা আক্রমণ করে, এই ধরনের ক্ষেত্রে আর কি। তারপরে গ্রেপ্তারকৃত আসামি যদি অন্যের গৃহে প্রবেশ করে সেই গৃহের মালিকের অনুমতি নিয়ে আপনি গৃহে প্রবেশ করবেন 47। আর মালিক যদি অনুমতি না দেয় দরজা ভেঙে প্রবেশ করবেন 48। তো দরজা ভাঙ্গার আগে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, সেটা হলো অবশ্যই সেখানে যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মহিলা থাকে তাকে বের হওয়ার একটা সুযোগ দিতে হবে। তবে আসামি আবার মহিলা সেজে বের হয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি যদি ভিতরে আটকা পড়ে যান সেক্ষেত্রে আপনি আবার দরজা ভেঙে বের হতে পারবেন। এই হচ্ছে 49 ধারা। আর গ্রেপ্তারকালে যতটুকু আপনার ক্ষমতা দেওয়া আছে, যতটুকু শক্তি প্রয়োগ করার আইনগত সুযোগ আছে ঠিক ততটুকু ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করা যাবে না। আটক ব্যক্তির দেহতল্লাশি 51 নম্বর ধারা। এই আটক ব্যক্তির দেহতল্লাশি এখানে বলা আছে যে যাকে জামিন দেওয়ার সুযোগ আছে বা জামিন দেওয়া যাবে তার দেহতল্লাশি করা যাবে না, অন্য ক্ষেত্রে তার পরিধেয় বস্ত্র সারা সব কিছু নেওয়া যাবে। ধারা হচ্ছে 51। এই 51 ধারার সাথে PRB আপনি 322 ব্যবহার করতে পারবেন। এরপর আসেন 52। আসামি যদি মহিলা হয় সেক্ষেত্রে এনাদার মহিলা দ্বারা দেহতল্লাশি করতে হইবে, সেটা ধারা 322। আর এই 322-এর সাথে 52 প্লাস 322 PRB 328-এর গ ব্যবহার করা যাবে। আর যদি এই দেহতল্লাশি করতে করতে যদি কোনো আগ্নেয়াস্ত্র পান বা কোনো অস্ত্রশস্ত্র পান সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে বলা আছে আপনি জব্দ করবেন, আসামি যে কোর্টে প্রডিউস করবেন এই মালামাল সেম কোর্টে পাঠাবেন। ধারা 53। গ্রেপ্তার আছে 54 নম্বর ধারায়। এই বিনা পণে গ্রেপ্তারের সেকশন আছে মোটামুটি 9টা শর্ত আছে। এই শর্ত আপনি গ্রেপ্তার করতে পারবেন। এই গ্রেপ্তার কনস্টেবল থেকে সবাই পারে। 55 ধারায় ওসি গ্রেপ্তার করতে পারে, ওসির এটা স্পেশাল পাওয়ার, সেখানে 3টা শর্ত আছে, এই শর্তে তিনি গ্রেপ্তার করতে পারেন। আর এই গ্রেপ্তার কোনো কাজে ওসি ব্যস্ত থাকলে জুনিয়রকে দেও করানো যায়, সেটা 56 ধারায় বলছে, তবে অবশ্যই লিখিতভাবে তাকে ক্ষমতা দিতে হবে। এরপরে 57 নম্বর ধারা, যেটা আমলের অযোগ্য অপরাধ যদি পুলিশের সামনে করে নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায় তাকে 57-1 যেমন গ্রেপ্তার করা যাবে, আমার নাম ঠিকানা পাওয়া গেলে 57-2 জামিনও দেওয়া যাবে। 57-3 এসে বলছে যদি কোনো নাম ঠিকানা পাওয়া না যায় তাহলে কিন্তু ডিরেক্ট কোর্টে সোপর্দ করতে পারবেন আপনার, ধারা 57। এরপর আসেন যে গ্রেপ্তার কালে যদি আসামি কোথাও পলায়ন করে আপনি তাকে অনুসরণ করে এই বিনা পরোয়ানায় এলাকার বাইরে গিয়েও গ্রেপ্তার করতে পারবেন। আপনার হাতে যখন পরোয়ানা থাকবে না তখন 58 কথা বলছে আপনি অনুসরণ করে নিয়ে যাবেন। 59 জনগণ গ্রেপ্তার করতে পারে। জনগণ গ্রেপ্তার করারও কিছু সিস্টেম আছে বা কিছু শর্ত আছে। সব আসামি কেনা সেটা আমলযোগ্য আসামি হতে হবে, জামিন অযোগ্য হতে হবে বা পলাতক বা ঘোষিত। এই ধরনের যদি অফেন্ডার হয় তাহলে তাকে আপনি গ্রেপ্তার করতে পারবেন, ধারা 59-1। একে গ্রেপ্তার করে পুলিশের নিকটে হ্যান্ড ওভার করতে হবে। 59-2 পুলিশ আবার এটিকে রিঅ্যারেস্ট করার একটা সুযোগ আছে, যদি অপরাধটা আমলযোগ্য হয় তাহলে তিনি 54 ধারা আবার তাকে গ্রেপ্তার করতে পারবেন। 59-3 বলছে যে যদি কোনো ক্ষেত্রে জনগণ গ্রেপ্তার করে যাকে নিয়ে আসলো
তিনি আমলযোগ্য অপরাধ না করলে আমল অযোগ্য অপরাধ করে বা মিথ্যা নাম ঠিকানা বলে তাহলে 7 আনা ব্যবস্থা নেওয়া যাবে। আর যদি একেবারেই ফ্রেশ কোনো অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে জামিনও দিতে পারবেন না। ধারা 59(3). 60 ধারায় বলছে যে আপনার যাদেরকে গ্রেপ্তার করলেন তাদেরকে কোর্টে আদালতে সোপর্দ করতে হবে। আর এই সোপর্দ করার আগে আপনি বিনা বনে গ্রেপ্তার করে আপনার কাছে আপনি 24 ঘন্টা রাখতে পারবেন, যেটা 61 ধারায় বলছে। 62 ধারায় বলছে এই যাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন বিনা পরোয়ানায়, মানে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট, বিনা পরোয়ানায় যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের কিন্তু আপনি তাদের গ্রেপ্তার সম্পর্কে একটা রিপোর্ট কিন্তু 31 দিন আদালতকে দিতে হবে। সেই রিপোর্টটা কয়জন গ্রেপ্তার করেছিলেন, কয়জন জামিন দিয়েছেন সেই মুসলিকা সহ কোর্টকে জানাতে হবে। 63 ধারায় জামিন যদি দেন তাহলে কিছু শর্ত অনুসরণ করে জামিন দিতে হবে, অর্থাৎ এখানে 3টা শর্তের কথা বলা আছে। প্রথম শর্তই হলো যে আগে তার নিজের মুসলিকা নেবেন, মানে আসামি আন্ডারটেকেন দিবেন। সেকেন্ডলি তার পক্ষে জামিনদার থাকতে হবে যদি প্রয়োজন হয়। থার্ডলি আদালতের আদেশ যদি থাকে সেই ক্ষেত্রে জামিন দিতে পারবেন। এই হলো আপনার 63 নম্বর ধারা। 64 ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করতে পারে। 65 ম্যাজিস্ট্রেট 31 দিন এলাকা হতে হবে বা তার ক্ষমতা থাকতে হবে। 66তে পলাতক আসামিকে গ্রেপ্তারের কথা, অর্থাৎ আসামি যখন হাজত থেকে পলায়ন করেছে তখন তাকে অনুসরণ করে গ্রেপ্তার করবেন 66। 67তে এই পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য আপনি 47, 48 অর্থাৎ কারো গৃহ যখন সে ঢুকে যাবে তখন তাকে সেখান থেকে অ্যারেস্ট করতে আপনি 47, 48, 49 ধারা বিধানটা ফলো করতে পারবেন বা ওই পদ্ধতি অনুসরণ করে আপনি তাকে গ্রেপ্তার করবেন। এই হলো 67 নম্বর ধারা। এই ধারা মধ্য দিয়ে 5ম অধ্যায় শেষ। 6ষ্ঠ অধ্যায় শুরু হচ্ছে আপনার 68 থেকে সমনের ধারা, মানে সমনের সংজ্ঞা 68তে, তার সাথে কানেক্টিভ পিআরবি হচ্ছে 471। সমন সাধারণত 2 কপিতেই হয়, আর এই সমন জারিও করতে পারে একাধিক ব্যক্তি, সেটা 68 বলা আছে যে পুলিশও পারে, পিওনও পারে আদালতের, আবার ক্ষমতাপ্রাপ্ত অন্য সরকারি কর্মচারী পারে। সমন জারির যে পদ্ধতি সেটা আছে 69 নম্বর ধারাতে। সমন 1 কপি হাতে দিয়ে জারি করবেন 69(1), অপর কপি স্বাক্ষর নেবেন 2 এবং প্রতিষ্ঠানের প্রতি সমন জারি 3। এরপর আসেন যদি যাকে সমন জারি করতে যার কাছে দেবেন তাকে পাওয়া না গেলে সাবালক পুরুষের কাছে দিতে পারবেন 70, সাবালক পুরুষ না পাওয়া গেলেও সমন জারি করবেন লটকিয়ে 71। আর গভর্নমেন্ট সরকারি বা সরকারি কর্মচারীর প্রতি সমন জারির সিস্টেম হচ্ছে 72 নম্বর ধারা, যেটা অফিস প্রধানের নিকট সমনের কপি পৌঁছে দিতে হবে। তিনি তার মতো করে 69 বিধান মোতাবেক তিনি সমন জারি করবেন, ধারা 72। 73 এলাকার বাইরে সমন জারি, আর 74 হচ্ছে সমন জারি প্রমাণ। এই প্রমাণ করার দায়িত্ব কার উপর বর্তায়? প্রমাণ করার দায়িত্ব বর্তায় হচ্ছে জারি কারকের উপরে, যিনি জারি করেছেন তাকেই প্রমাণ করতে হবে এটা জারি হয়েছে কিনা, ধারা 74। এরপরে এই 6ষ্ঠ ধারা একটা গুরুত্বপূর্ণ সেকশন আছে, সেটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা 75, যার পিআরবি 315। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে 75(2), যার সাথে পিআরবি 323। এরপর আসেন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা 76, এখানে পিআরবি 317। আর একাধিক পুলিশ অফিসার বা জনগণের প্রতি পরোয়ানা দেওয়া যেতে পারে 77। জমির মালিকের উপর পরোয়ানা 78 এবং ডিরেক্ট পুলিশ অফিসার নাম পদবি উল্লেখ করে পরোয়ানা দেওয়া যায় 79 নম্বর ধারাতে। তবে এই পরোয়ানা জুনিয়রকে দেওয়া কার্যকরী করা যেতে পারে। পরোয়ানা কার্যকরী করার প্রথমেই আসামিকে পরোয়ানা সম্পর্কে অ্যাডভাইস বা সারমর্ম বিজ্ঞপ্তি করতে হবে, ধারা 80। যাকে গ্রেপ্তার করলেন তাকে কিন্তু অবিলম্বে কোর্টে পাঠাতে হবে, ধারা 81। 82 নম্বর ধারা হচ্ছে গ্রেপ্তার করতে গেলে তিনি যদি কোথাও পালানোর চেষ্টা করেন আপনিও তাকে অনুসরণ করে এলাকার বাইরে যেতে পারবেন, ধারা 82। 83 আদালত যদি মনে করে অন্য এলাকায় আসামি আছে, যে এলাকা আছে সে এলাকাতেই এই পরোয়ানা তিনি দিয়ে দিবেন, ধারা হচ্ছে 83। 84 নম্বর ধারা ওসি যদি মনে করে তার আসামি তার অন্য থানায় থাকে, যে থানায় থাকে সেই থানা ওসির কাছে পরোয়ানা পাঠিয়ে দিবেন, ধারা 84। ওই থানা ওসি গ্রেপ্তার সহযোগিতা করবেন 84(2). আর মাঝে যদি কোনো সমস্যা হয় যে না এই অনুমতি নিতে বা সমস্যা বিলম্ব হবে, সেক্ষেত্রে ডিরেক্ট ওই স্থানে গিয়ে গ্রেপ্তার করা যাবে, ধারা 84(3). গ্রেপ্তার যখন এলাকার বাড়ি গিয়ে করলেন তখন যদি এই স্থানটা 20 মাইলের বেশি হয় তাহলে ওইখানে হাজির করতে হবে, ধারা নম্বর 85। আর যার কাছে হাজির করবেন তার দায়িত্বগত তিনি জামিন দিবেন নাকি ডিরেক্ট আদালতে পাঠিয়ে দিবেন সেই কথাগুলো বলছে 86 নম্বর ধারাতে। এরপরে হুলিয়া, অর্থাৎ আসামিকে গ্রেপ্তার করে
যদি কোর্টে সোপর্দ করা সম্ভব না হয়, আসামিকে কনসার্ন বা সতর্ক করার জন্য হুলিয়া দেওয়া হবে। হুলিয়ার সময় দেওয়া হবে কমপক্ষে 30 দিন, এবং হুলিয়া জারি করা হবে 3 পদ্ধতিতে। হুলিয়ার কপিও থাকবে 3টা, ধারা 87 BRB 472। এরপরে হুলিয়া মিসিং হলে আপনি জারি করবেন ক্রোকি পরোয়ানা, যেটা ক্রোকি পরোয়ানা আসামিকে হাজির হতে বাধ্য করার জন্য স্থাবর অস্থাবর সম্পত্তি আইনের হেফাজতে নেওয়াকে হুলিয়া বলে, ক্রোকি বলে। এটা জারি হবে 88 একে। এলাকার বাইরে 2 জায়গায় ক্রোকি সম্পত্তি ক্রোক করা যাবে 88-2, আর অস্থাবর সম্পত্তি ক্রোক 88-3, স্থাবর সম্পত্তি ক্রোক 88-4। 88-5 স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তির পচনশীল বিক্রি করা যাবে, সরকারি কোষাগারে সেই টাকাগুলো রাখা হবে। আর রিসিভার নিয়োগ, পার্মানেন্টলি দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ 88-6। এই রিসিভার নিয়োগ তিনি কি করবেন, তিনি সেটা দেখভাল করবেন। দেয়ানি কার্যবিধি আইনের বিধান মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হবে, আদেশ নম্বর 40। এই বিধান ফলো করে একজন কেয়ারটেকার অথবা তত্ত্বাবধায়ক অথবা রিসিভার নিয়োগ করা হবে। যে সম্পত্তি ক্রোক করেছেন তার মধ্যে যদি নিরপরাধ ব্যক্তির সম্পত্তি থাকে, তাহলে আপনি আপিল করতে পারবেন। নিরপরাধ ব্যক্তি ফেরত পাওয়ার জন্য আপিল করিতে হবে 6 মাসের মধ্যে, এবং আপিল করিতে হবে 31 দিন আদালতে। আবার যে সম্পত্তি ক্রোক করে নিয়ে এসেছে পুলিশ, এটাও যদি একজ্যাক্টলি টাইমের মধ্যে আসামি যায় তাহলে ফেরত দিবে, অন্যথায় সরকারি কোষাগারে জমা হবে 88-7। আর ওভারঅল 2 বছরের মধ্যেও যদি যায় তাহলে কৈফত দিয়ে তার মাল নিতে হবে। এক্ষেত্রে খরচের টাকা এক্সক্লুড করা হবে, ধারা 89। সমান অতিরিক্ত পরোয়ানা জারি 90। আসামি নিকট সাক্ষীর নিকট মুসলিকা নেওয়ার ধারা 91। সাক্ষী মুসলিকা দিয়েও যদি না আসে সেক্ষেত্রে সাক্ষীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা যাবে 92। 93 ধারা হচ্ছে এই অধ্যায় সম্পর্কে বলা আছে যে সমন, হুলিয়া, ক্রোক বা গ্রেপ্তারি পরোয়ানা এই সম্পর্কে। 93 ক দেশের বাইরে কিন্তু সমন জারি করা যায়, 93 খ দেশের বাইরে পরোয়ানাও জারি করা যায়। 93 গ বিদেশ থেকে যদি পরোয়ানা আসে সেক্ষেত্রে যে সিস্টেম ফলো করতে হবে সেটা বলছে 93 গতে। এরপর আসেন 7ম অধ্যায়, 94 থেকে শুরু। সপ্তম অধ্যায় বলছে যদি তদন্তকারী কর্মকর্তা বা আদালত বিচারাধীন বা তদন্তাধীন বা অনুসন্ধানধীন যে মামলাগুলো আছে, সেই মামলার কোনো মালামাল, কোনো বস্তু যদি কোনো ব্যক্তির কাছে থাকে, সুনির্দিষ্টভাবে আপনি জানতে পারেন, তাহলে ওই ব্যক্তির কাছে এই মালামালগুলো আপনার নিকটে বা আদালতে বা পুলিশের নিকটে আনার জন্য পুলিশ আদালত নোটিশ বা সমন দিতে পারবে, একজ্যাক্টলি মামলার আলামত আনার জন্য। আর 95-তে বলছে সেম, অর্থাৎ এই মামলার আলামত অথবা পার্সেল বস্তু যেগুলো বিচারের কাজে লাগবে, সেইগুলো যদি কোনো ডাক বিভাগের কাছে থাকে তাহলে ওই ডাক বিভাগকে এটা পৌঁছে দেওয়ার জন্য নোটিশ দিবেন আদালত, ধারা 95। এই যে 94 যেটা বললাম, 94-2 কিন্তু বলা আছে এরকমটা যে যদি আপনার যে ব্যক্তির কাছে নোটিশ দিয়েছেন তিনি যদি এটা না নিয়ে আসতে পারে, তার প্রতিনিধিদের পাঠিয়ে দিলেও তিনি পাঠিয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে মাল নিয়ে আসা ইম্পর্টেন্ট, ব্যক্তিকে আসলে সেটা ইম্পর্টেন্ট না। যে মালটা আনার জন্য আপনি নোটিশ দিয়েছেন সেই মালটা কেরিয়ারের মাধ্যমে যদি নিয়ে আসে তবু সেটা আপনি পেয়েছেন বলে গণ্য হবে। 94-95 ধারা যেটার জন্য আপনি হাজির করার জন্য নোটিশ দিয়েছিলেন সেটা যদি অমান্য হয়, ভাইলেশন হয়, তাহলে 96-তে এই মালটাই উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা। 97-তে বলছে পরোয়ানা যেটা দেওয়া হয়েছে সেটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে বা নিয়ন্ত্রণ করে এটা তামিল করতে হবে বা এক্সিকিউশন করতে হবে। এই হলো 97। 98 ধারা বলছে যে এটা অবৈধ মালামাল, ইলিগাল মালামাল, টোটালি অবৈধ, অর্থাৎ কোনো অপরাধের সাথে জড়িত জাল দলিল, চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল টিকিট, নকল মুদ্রা জাল করা যন্ত্রপাতি অথবা কোনো সরঞ্জামাদি অথবা অশ্লীল বই পুস্তক, এটা কোথাও আছে এই মর্মে আদালতকে কেউ কনসার্ন করলে আদালত এটা রিকভারি করার জন্য তল্লাশি পরোয়ানা দিবেন। সেই ধারাটা হচ্ছে 98। এই পরোয়ানা নিয়ে তল্লাশি কনস্টেবল নহে এমন পদমর্যাদার অফিসার করতে পারবে, ধারা 98। আবার এই পরোয়ানাগুলো যখন থাকবে আপনার হাতে, আপনার মালামাল উদ্ধার করতে গেলেন, আপনার যে জায়গা মালামাল থাকার কথা কিন্তু সেই জায়গা নাই, মালামাল 31 দিন এলাকার বাহিরে আছে,
তাহলে বাহিরে যেখানেই থাকুক না কেন আপনার হাতে পরোয়ানা আছে, পরোয়ানাটা আপনি বাহিরেই যেতে পারবেন, সেখানে মালামাল উদ্ধার করবেন, আবার ওই খানাকার আদালতে হাজির করবেন, ধারা 99। এরপরে মালামাল বাজেয়াপ্তর ধারা আছে কয়েকটা। মালামাল বাজেয়াপ্ত প্লাস উদ্ধার প্লাস তল্লাশি, ধারা 99 ক। 4 কোয়ালিটির মালামাল বাজেয়াপ্ত করা যায়। 99 ক প্রথমেই বলছে রাষ্ট্রদ্রোহমূলক মালামাল বা মানহানিকর কোনো বিষয়বস্তু, আর অশ্লীল বইবস্তু প্রকাশনা তৈরি হয় সেই ছাপাখানা, অথবা আমলযোগ্য অপরাধ ঘটতে পারে এরকম কোনো বিষয়বস্তু তৈরি হচ্ছে, সেইগুলা বাজেয়াপ্ত বা ডিস্ট্রয় বা আইনের হেফাজতে নেওয়ার জন্য বাজেয়াপ্তর অর্ডার আসবে 99 কতে। এই 4 শ্রেণীর জিনিস, এইগুলো আবার উদ্ধার করার জন্য তার পাশাপাশি তল্লাশি করার অনুমতি দেওয়া হবে 99 কর দ্বিতীয় অংশে, যেটা নিয়ে তল্লাশি করতে পারবে সাব ইন্সপেক্টরের নিম্নানো হয় এমন পদমর্যাদার অফিসার, ধারা 99 ক। 99 ক ধারা যার মাল এই বাজেয়াপ্ত করা হলো তিনি কিন্তু এটা যদি মনে করে যে আমার প্রতি ইনজাস্টিস হয়েছে বা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তিনি অ্যাপিল করতে পারবেন। অ্যাপিল করবেন হাইকোর্টে, আপিল করতে হবে 2 মাসের মধ্যে, ধারা 99 খ। 99 গতে বলছে 2 মাসের মধ্যে আপিল হয়, তাহলে এই আপিল শুনানির জন্য একটা বেঞ্চ গঠন করা হবে, হাইকোর্টে একটা বেঞ্চ গঠন করা হবে। সেই বেঞ্চের 3 জন বিচারপতি থাকবে, যারা বিচার করবে। এদের বিচারপতির সংখ্যা হবে 3 জন। 3 জন বিচারপতির সমন্বয়ে বিচার অনুষ্ঠিত হবে। বিচারের শুনানি শেষে যদি মনে করে যে না 99 কর আদেশটা ইলিগাল, তাহলে আদেশটা প্রত্যাহার হয়ে যেতে পারে 99 ঘতে। আর এই শুনানিকালে আপনি চাইলে আপনি সাক্ষ্য প্রমাণ হিসেবে দলিলপত্র উপস্থাপন করতে পারবেন, এই সুযোগ আপনার হাতে আছে 99 উমা। 100 ধারায় বলছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা আপনি কোর্ট থেকে নিতে পারবেন। কোর্ট থেকে যদি কোনো ইলিগাল ব্যক্তি, সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে, যে কোনো ব্যক্তিকে কেউ যদি আনলফুলি তাকে আটক করে রাখে, তাহলে তাকে উদ্ধার করার জন্য আপনি আদালত থেকে তল্লাশি পরোয়ানা নেবেন, নিয়ে তাকে রিকভারি বা উদ্ধার করবেন। তবে শর্ত হলো আদালতের আদেশে যেহেতু তাকে উদ্ধার করেছেন, আবার আদালতেই তাকে উপস্থাপন করবেন, আদালত ব্যবস্থা নেবে তাকে কি করবে না করবে। ধারা 101 বলছে আপনি গ্রেপ্তার কালে যে তল্লাশি করেছিলেন, অর্থাৎ গ্রেপ্তার রিলেটেড কার্যক্রমে যদি কোনো তল্লাশি করেই থাকেন, সেটাও এই অত্র অধ্যায়ের তল্লাশি যে সেকশনগুলো আছে সেইগুলোর নিয়ন্ত্রণেই করেছেন বলে গণ্য হবে। এই হলো 101। আর এই 101 পর্যন্ত আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেইগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল, পুরো সপ্তাহ বা পুরো এই 2 সপ্তাহ জুড়ে। আমরা আজকে 102 থেকে আলোচনা শুরু করব। 102-এর যে আলোচনাটা আছে সেটা হচ্ছে খানা তল্লাশি বা আবদ্ধ স্থানে তল্লাশি। আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এতক্ষণ রিভাইজ করলাম। আজকের পড়া হচ্ছে 102 থেকে। 102 ধারা, এটা 2 ভাবে আপনি প্রশ্ন আসতে পারে। একটা আবদ্ধ স্থানে তল্লাশির পদ্ধতিকে আলোচনা করো, আবার সেমভাবে আসতে পারে খানা তল্লাশি কাকে বলে, খানা তল্লাশি করার পদ্ধতি কী, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। তখন কিন্তু আপনাকে 102 ধারা ফলো করতে হবে। অবশ্যই খানা তল্লাশির সংজ্ঞা কিন্তু আবার ওই 102-3 এই 2টা ধারাই থাকবে, ভিতরে হয়তো 96, 97, 98 থাকবে, কিন্তু বাইরে দিতে হবে 102 বা 103। তো খানা তল্লাশির সংজ্ঞাটা একটু আমরা বলি, খানা তল্লাশি কাকে বলে। খানা তল্লাশি কাকে বলে? কার্যবিধি আইনের 102 ধারা মোতাবেক কোনো আবদ্ধ স্থানে মামলার সাথে জড়িত মালামাল বা কোনো অবৈধ মালামাল বা সন্দেহজনক মালামাল উদ্ধার করিবার জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম পরিচালনা করে তাকে খানা তল্লাশি বলে, ধারা 102, 103। তাহলে খানা তল্লাশি দ্যাট মিনস আবদ্ধ স্থানে তল্লাশি। খানা শব্দের অর্থ হচ্ছে মানুষ বসবাসের জায়গা,
যেখানে মানুষ বসবাস করে বা যেখানে থাকার আবাসস্থল তাকে খানা বলে। তাহলে এই আবদ্ধ স্থান তল্লাশির সঙ্গে আমরা শিখলাম যে কার্যবিধানের 102 বা 3 ধারা মোতাবেক, 102 ধারা মোতাবেক আবদ্ধ স্থানে বা মানুষের বসবাস করার স্থানে যদি কোনো অবৈধ মালামাল থাকে বা মামলার সাথে জড়িত কোনো মালামাল থাকে, সেইগুলো উদ্ধার করিবার জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম পরিচালনা করে বা যে অনুসন্ধান পরিচালনা করে তাকে বলা হয় খানা তল্লাশি। আচ্ছা, এবার দেখব খানা তল্লাশি বা আবদ্ধ স্থান তল্লাশি কিভাবে করা হয়। এখানে 3টি উপধারা আছে, আমরা মোটামুটি জানি অনেকেই। প্রথমেই বলা আছে আবদ্ধ স্থান। আবদ্ধ স্থানে তল্লাশি, কিন্তু আবদ্ধ স্থানে আসামি গেলে কিভাবে ধরতে হবে তার সিস্টেম কিন্তু বেশ আগেই আমরা শিখেছি। আবদ্ধ স্থানে বা কোনো গৃহে যদি কোনো আসামি যায় তাহলে সেটা কিভাবে আসামিকে অ্যারেস্ট করবে, সেই সেম সিস্টেমেই এই আবদ্ধ স্থান তল্লাশির কথা বলা আছে এখানে। অর্থাৎ এখানে বলা আছে যে আবদ্ধ স্থানে তল্লাশি করিতে হইলে 102-এর 1 নম্বর উপধারায় বলছে যে অত্র আইনের 47 ধারা বিধান মোতাবেক বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। মানে আবদ্ধ স্থান বলতে একটা ঘরকে বোঝানো হয়েছে বা একটা আবদ্ধ স্থানকে, তাঁবু বা এরকম কোনো স্থানকে বোঝানো হয়েছে। তাহলে ওই স্থানের তো ঢুকতে গেলে তার মালিকের অনুমতি লাগবে। সেক্ষেত্রে মালিকের অনুমতি না আপনি ঢুকবেন, তারপরে তল্লাশি করবেন। এই ঢোকার ক্ষেত্রে মালিকের অনুমতি লাগবে, যেটা ফলো করতে হবে 47 ধারা 102-এর 1। 102-এর 2 বলছে মালিক যদি অনুমতি না দেয়, সেটা আমরা আগেই জানি। মালিক অনুমতি না দিলে কি আমরা বসে থাকবো নাকি ফেরত আসবো? না, সেরকমটা না। ইললিগাল মাল আছে, আপনার কাছে ইনফরমেশন আছে, আপনাকে ওটা রিকভারি করতে হবে। তো সিস্টেম হলো যে মালিকের অনুমতি চাইবেন, মালিক অনুমতি দিলে ভেরি গুড, 47 ধারা বিধান ফলো করে আপনি তল্লাশি করবেন। যদি অনুমতি না দেয় তাহলে 48 ধারায়, অর্থাৎ 102-এর 2 নম্বর উপধারায় বলছে 48 ধারা বিধান ফলো। দ্যাট মিনস মালিক যে অনুমতি নেয় দরজা ভেঙে প্রবেশ করবেন। আর 48 ধারা বিধান কিন্তু টোটালি ফলো, তার মানে সেখানেও ভাঙার আগে কোনো মহিলা থাকলে সেটা যদি অবশ্যই পর্দাসীন মহিলা হয় তাহলে তাকে বেরোর একটা সুযোগ দিবেন, ধারা 102-এর 2। তাহলে আবদ্ধ স্থানের তল্লাশি কিন্তু প্রথম দুটো শর্ত আমরা পড়ে ফেলছি অলরেডি, যে মালিকের অনুমতি নেবেন 102-এর 1, অনুমতি না দরজা ভাঙবেন 102-এর 2, 102-এর 3। তবে এখানে কিন্তু একটা বিষয় আপনাকে ফলো করতে হবে। এই যে 102-এর 1-এ মালিকের অনুমতি নিচ্ছেন বা 2-এর দরজা ভাঙতেছেন তল্লাশি করার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু 103-এর বিধান ফলো করেই আপনার কাজটা শুরু করতে হবে। তার মানে সাক্ষী সামন্ত যা ডাকা সেটা কিন্তু আগেই ডেকে নিতে হবে, যদিও ধারাটা একটু পরে আছে, কিন্তু কাজটা কিন্তু আগে। আমি একদিন আপনাদেরকে বলেছিলাম আইনের ধারা কিন্তু এভাবেই লেখা, যে কাজটা ইমিডিয়েটলি করতেছেন তার ধারাটা ইমিডিয়েটলি পরে আছে, মানে তার পরে ধারাটা দেওয়া আছে। 102-এর 3 এখানে বলছে আপনি যে ঘরে প্রবেশ করলেন, এখন অ্যাজ ইউজুয়াল ঢোকেন আর দরজা ভেঙে ঢোকেন, হয়তো ভিতরে প্রবেশ করে আপনার সার্চ শুরু করলেন, তল্লাশি শুরু করলেন। তল্লাশি করতে করতে ঘরের ভিতরে যে ব্যক্তি আছে আপনার কাছে মনে হলো যে এই ব্যক্তি সাসপেক্টেড বা এই ব্যক্তির কাছেই কোনো মালামাল থাকতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকেও আপনার তল্লাশি করার ক্ষমতা আছে, ধারা 102-এর 3। ধরুন আমি বলি, ধরুন আপনি করিমের গৃহ তল্লাশি করতে গেলেন, করিমের অনুমতি নেবেন কোন ধারায়? 102-এর 1-এ 47 ধারা বিধান মোতাবেক। করিম অনুমতি দিলে ভালো, না দিলে কি 102-এর 2-এ বলছে দরজা জানালা ভাঙতে হবে। দরজা জানালা ভাঙবেন, যদি বাড়ির মালিক অনুমতি ভাঙবেন, ভেঙে ভিতরে ঢুকে যাবেন 102-এর 2-এ, করিম অনুমতি না দিলে ভেঙে যাবেন। এবার ভেঙে যদি দেখলেন করিমের ঘরের ভিতরে কোনো ব্যক্তি, করিমের বন্ধু, করিমের বা রিলেটিভ বা করিমের আত্মীয় স্বজন ঘরের মধ্যে আছে, আপনার মালামাল তল্লাশির এক পর্যায়ে আপনার কাছে মনে হলো যে এই ব্যক্তিও সন্দেহজনক, তার কাছেও কোনো ইললিগ্যাল প্রপার্টি বা ইললিগ্যাল কোনো জিনিসপত্র থাকতে পারে, তখন ওই ব্যক্তির দেহ তল্লাশি আপনি করতে পারবেন। এই দেহ তল্লাশি করার ক্ষেত্রে 52 ধারা বিধানটা ফলো হবে।
বান্ন ধারা মানে আমরা আগেই জানি, তিনি যদি মহিলা হয় তাহলে আরেকজন মহিলা দ্বারা তল্লাশি করা হবে, তবে এটা তার দেহ তল্লাশি। এখানে কিন্তু একটা ধারা আমরা একটু পরে পাবো 103-এ গিয়া। এই যে 102-3 কোনো ব্যক্তিকে সন্দেহ হলো, সেক্ষেত্রে তার দেহ তল্লাশি করলেন। দেহ তল্লাশি করে আপনি কি করবেন? আপনি তার কাছ থেকে যে মালামাল পাবেন সেগুলো নিয়ে নেবেন। এই ব্যক্তি যে দেহ তল্লাশি করলেন, যদি অপরাধের মাল পাওয়া যায় তাহলে একরকম জিনিস, আর অপরাধের মাল যদি পাওয়া না যায় তাহলে কিন্তু আর এক রকম জিনিস। 103-এর স্যারে কোনটার কথা বলছে? অর্থাৎ যে গৃহে ঢুকে আপনি সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করলেন, তল্লাশি করে যদি ডিরেক্ট মনে করেন অপরাধের সাথে সম্পৃক্ত এমন মাল পেলেন, মানে গাঁজা পাইলেন, মদ পাইলেন, বা মনে করেন যে মাদক পাইলেন, অথবা মনে করেন যে অস্ত্রগুলি পাইলেন, জব্দ করবেন, জব্দ করে তালিকা করবেন, তালিকা করে কোর্টে পাঠাবেন। এখন 103-এর সাইডে কিন্তু বলছে যে, আমি একটু পরে ধারাটা আগে বলতেছি, পরে আবার আপনাকে ডিটেল বোঝানো হবে। 103-এর সাইডে কিন্তু বলছে যে এই মালের একটা কপি ওই ব্যক্তিকে দিতে হবে, এই মালের একটা তালিকার কপি ওই ব্যক্তিকে দিতে হবে, 103-এর সাইডে বলছে। তাহলে আপনি কি মনে করেন আপনার কাছে পিস্তল পাওয়া গেল, এই পিস্তলকে জব্দ করলেন, তার কপি ওই বাড়ির ব্যক্তিকে দিবেন না? যদি কোনো কিছু না পাওয়া যায়, তার ব্যক্তিগত তল্লাশি করে তার ব্যক্তিগত মাল নিয়ে থাকেন যদি আপনি, তখনই ওই ব্যক্তিগত প্রপার্টির যেটা 51 ধারায় 52 ধারায় যেটা আমরা তালিকা করে একটা কপি তাকে দিয়েছিলাম, সেই কপি এরকম মাল থাকলে সেই কপিটা আপনার 103-এর স্যারে দিবেন। এটা একটু পরে আসি আমরা। তাহলে আপাতত আমরা 103(2) থেকে যে কয়টা বিষয় শিখলাম, আমি সহজ করে বলি যে বাড়ির মালিকের অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে, 102-1। অনুমতি না দিলে দরজা ভাঙতে হবে, 102-2। 103-3 যায় বলছে, 102-3 যায় বলছে যে ব্যক্তির ঘরে প্রবেশ করলেন, তল্লাশি শুরু করলেন, সেইখানে কোনো ব্যক্তি থাকলো, তাকে যদি সন্দেহ হয় তার দেহ তল্লাশি করবেন। তবে মহিলা হলে লক্ষ্য রাখতে হবে, মহিলা দ্বারা তল্লাশি করাইতে হবে। এই হলো 102-3 PLB 280। এবার আসেন আমরা 103 ধারা শিখব। 103 ধারা কিন্তু সহজ একটা ধারা। 103-এ বলছে যে এই যে 102-এ তল্লাশি শুরু করেছেন, তল্লাশি করার পদ্ধতি কিন্তু 102। ধরেন আপনি তল্লাশি প্রথম ধারা পেয়েছেন 96, তল্লাশি পরোনা ধারা, এই পরোনা নিয়ে তল্লাশি করবেন, আপনাকে বিধান ফলো করতে হবে কিন্তু 103 বা 102। 103-এ প্রথমে সাক্ষী ডাকতে হবে, কমপক্ষে 2 জন, স্পষ্ট করে বইতে লেখা আছে কমপক্ষে 2 জন। এই 2 জন আবার স্থানীয় গণ্যমান্য সাক্ষী, স্থানীয় গণ্যমান্য সাক্ষী। মানে সাক্ষীর ক্ষেত্রেও আপনাকে একটু সিলেক্ট করতে হবে, ম্যান সিলেক্ট করতে হবে, যে আপনি গ্রামে তল্লাশি করতে গেলেন, 2 জন সাক্ষী দরকার। তার মানে এই নয় যে ওই গ্রামের মধ্যে সবচেয়ে সিটার বাটপাড়াকে আপনি সাক্ষী করলেন, তা কিন্তু না। আপনি এমন ব্যক্তিকে সাক্ষী করবেন যেটা কোর্টে সেটা গ্রহণযোগ্যতা থাকে, ওই ব্যক্তি গ্রহণযোগ্যতা থাকে। এক কথা স্থানীয় হতে হবে, অন্যতা একটা ফ্রেশ বা ভদ্র বা সচেতন ব্যক্তি হতে হবে। এরকম ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকবেন আপনি, 103-1। তাহলে সাক্ষী হিসেবে কিন্তু সবাইকে ডাকা যাচ্ছে না। প্রথম শর্ত হলো স্থানীয় ব্যক্তি হতে হবে, দ্বিতীয় শর্ত হলো সে গণ্যমান্য হতে হবে। গণ্যমান্য দ্বারা এই বুঝাইছে যে লোকটার ভ্যালিডিটি থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে, যাতে এই লোকটা যে কথাগুলো বলবে সে কথা আদালত বা দশজনে বিশ্বাস করে, এরকম একজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে হবে। মানে আপনি পুলিশ অফিসার, আপনাকে এগুলো আগে আইনে বলছে, এই বিধানগুলো আপনাকে অনুসরণ করে যে সামনে দিকে যেতে হবে। কিন্তু বলেন স্যার পাওয়া না গেলে কি করবে? পাওয়া না গেলে সেটা পরে, কিন্তু পাওয়া তো গেলে আপনি যাকে তাকে তো সাক্ষী বানাতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এবার আসেন 103-2। তো সাক্ষী ডাকা শেষ, এবার কি করবেন? তল্লাশি শুরু করবেন। 102-3 বলছে যে এবার যেখানে তল্লাশি করবেন সেখানে তন্ন তন্ন করে এক পাশ থেকে
তল্লাশি শুরু করবেন। এক পাশ থেকে তন্ন তন্ন তল্লাশি করে যে মালামাল পাবেন সেগুলো জব্দ করবেন, মানে তালিকা তৈরি করবেন। জব্দ তালিকা করতে হয় 3 কপিতে। ধরেন কোনো কারণে কিছু মাল পাইলেন না, মাল পাইলে তো জব্দ করবই, এটা মোটামুটি আমরা পুলিশিং ওয়ার্কিং জানি, মাল পাইলে জব্দ করবো 100%। কিন্তু মাল না পাইলে কি করবেন? আপনি তো তল্লাশি শুরু করেছেন, একটা বাড়ি সার্চ করেছেন, আপনি কিছুই পান নাই, এটা আপনাকে তো আপনার নিজের তো একটা লাইবিলিটি আছে যে আমি কীভাবে সেফ থাকবো। সেক্ষেত্রে মানে ব্যাখ্যায় বলা আছে যে আপনি যদি গৃহ তল্লাশি করে কোনো কিছু পান তাহলে ভেরি গুড, জব্দ করবেন। যদি না পান তাহলে শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে, যেটাকে বলে তল্লাশি তালিকা। অর্থাৎ কিছুই পাওয়া যায় না এই মর্মে আপনি লিখবেন যে হ্যাঁ আপনাদের সামনে তল্লাশি করেছি, তল্লাশি করে এই বাড়ি থেকে আমরা আপত্তিকর বা কোনো মালামাল পাই নাই, এই মর্মে সবগুলো যে কোটেশন আছে সেগুলো আপনি ব্ল্যাঙ্ক বা শূন্য লিখে রাখবেন, কিছু পাওয়া যায় নাই। এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন, সাক্ষীরাও এটা প্রত্যয়ন দিবেন যে হ্যাঁ কোনো মালামাল পাওয়া যায়নি মর্মে আমরাও স্বাক্ষর করলাম। এইভাবে একটা শূন্য জব্দ তালিকা হবে। এখন হয়তো আপনি বলতে পারেন এর ধারা কত, এই সেম ধারাই হবে, জব্দ তালিকার যে ধারা হবে শূন্য জব্দ তালিকার সেম ধারা হবে। এবার আসেন 103-এর 3। তাহলে 103-এর 1 থেকে আমরা পাইলাম যে জব্দ তালিকা তল্লাশি করার আগে গণ্যমান্য 2 জন সাক্ষীকে ডাকতে হবে, সাক্ষী অবশ্যই স্থানীয় হতে হবে। তাহলে দেখেন এমসিকিউ কিন্তু এর মধ্যে থেকে আসতে পারে যে তল্লাশির ক্ষেত্রে সাক্ষী তলব করার জন্য বা তল্লাশির ক্ষেত্রে কোন বিধানটি নিচের কোন বিধানটি অনুসরণ করতে হবে। স্থানীয় সাক্ষী স্থানীয় হতে হবে, খ সাক্ষী কমপক্ষে 2 জন হতে হবে, গ সাক্ষী যে কোনো ব্যক্তি হলেই চলবে, ঘ ক খ। তাহলে আপাতত বোঝা যাচ্ছে ক খ মানে স্থানীয় হতে হবে এবং সাক্ষীর সংখ্যা কমপক্ষে 2 জন হতে হবে। এই গেল হচ্ছে আপনার সাক্ষী তলব করার ক্ষেত্র। এরপর তল্লাশি করা, এক পাশ থেকে তন্ন তন্ন করে তল্লাশি করবেন, তল্লাশি করে জব্দ তালিকা করবেন। জব্দ তালিকা কয় কপিতে করবেন? 2 কপিতে করবেন। জব্দ তালিকা কার স্বাক্ষর নেবেন? সাক্ষী স্বাক্ষর, মামলার বাদীর স্বাক্ষর, নাকি মামলার আসামির স্বাক্ষর? কার? মামলার ওই জব্দ তালিকায় উপস্থিত সাক্ষী স্বাক্ষর নিতে হবে। 103-এর 2। 103-এর 3। 103-এর 3-এ বলছে যে তল্লাশি করার সময় বাড়ির মালিককে সাথে রাখতে হবে, যদি মালিক থাকতে চায় বা মালিককে পাওয়া যায়। মালিককে সামনে রাখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না, মালিক তো নাও থাকতে পারে। এখানে কথায় বলাই আছে ধারায় ক্লিয়ার যে মালিক যদি সাথে থাকতে চায় তাহলে তাকে ওয়েলকাম জানাতে হবে, অর্থাৎ তাকে রাখতে হবে, রেখে তল্লাশি শুরু করতে হবে। এরপরে তল্লাশিতে 3টা কপিতে করবেন, সেটা আমরা আগেই শিখেছি। তল্লাশি 3টা কপিতে করবেন। তল্লাশি 3 কপিতে করার পরে এই 3 কপির 1 কপি বাড়ি মালিক চাইলে তাকে দিয়ে দিবেন, থাকলো 2 কপি। আরেকটা কপি আদালতে পাঠাতে হবে, মূল কপি। আরেকটা কপি থানায় সংরক্ষণ করে রাখতে হবে, ধারা 103-এর 3 PLB 280। তাহলে আমরা 103-এর 1, 2, 3 এখান থেকেই কিন্তু এমসিকিউ ভেঙে ভেঙে আসতে পারে, বলা মুশকিল, এখান থেকে ভেঙে ভেঙে আসতে পারে। এমসিকিউ কথা দ্বারা তৈরি হতে পারে, যেটা আপনি পড়ে যাচ্ছেন এর ভিতর থেকে এমসিকিউ হতে পারে। এবার আসেন 103-এর 4, যেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম 102 পড়ানোর সময়, যেখানে আমরা বলেছিলাম যে উপস্থিত ব্যক্তি যখন খানা তল্লাশি করলেন বা ঘর তল্লাশি করলেন বা আবদ্ধ স্থানে করলেন, সেই ঘরের মধ্যে কোনো ব্যক্তিকে পাইলেন, তার দেহ তল্লাশি করার সুযোগ আছে। জব্দ তালিকা 3 কপিতে হবে, জব্দ তালিকা অবভিয়াসলি 3 কপিতে হবে। তাহলে এই উপস্থিত ব্যক্তি যেটা 102-এর 3-এ ব্যক্তির সার্চ করলেন, বডি সার্চ করে যদি তার ব্যক্তিগত মাল নিয়ে থাকেন, অপরাধের সাথে মালিক তো বইতে ডিরেক্ট লেখা নাই, কিন্তু ব্যক্তিগত মাল যদি তার নিয়ে থাকেন
তার ওই 52-51 ধারা বিধান মোতাবেক 3টে কপি করবেন, যেটা এখন আমরা করে যাচ্ছি। সেই 3 কপির 1 কপি ওই বাড়ি মালিক ওই ব্যক্তিকে দিতে হবে। ওই ব্যক্তি বলতে কোন ব্যক্তি? যে 102-3 ধারা মোতাবেক কোনো ব্যক্তির বডি সার্চ করে কোনো মাল পেয়েছিলেন, তারও একটা কপি তাকে দিতে হবে। 103-4, 103-5 এইখানে বলছে যে ব্যক্তির তল্লাশি করার জন্য যাদেরকে সাক্ষী হিসেবে তলব করেছিলেন তারা যদি না আসে, কোনো কারণে উপযুক্ত কারণ ছাড়া তারা যদি সাক্ষী হতে অপারগতা প্রকাশ করে বা সাক্ষী হতে অস্বীকার করে, তাহলে কি করবেন? হ্যাঁ, সাক্ষী হতে যদি অস্বীকার করে তাহলে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কি ব্যবস্থা নেবেন? মামলা না, তার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করতে হবে। যেহেতু 187 ধারা হচ্ছে নন কগ বা আমলে অযোগ্য, তাহলে আপনি তাকে আমলে অযোগ্য অপরাধ করার জন্য তার বিরুদ্ধে একটা প্রসিকিউশন দাখিল করবেন, নন এফআইআর প্রসিকিউশন বলে। তারপর আদালত ব্যবস্থা নেবে, আদালতের কাছে আপনি ইনফর্ম করবেন, আদালত তাকে ডাকবে, কোর্টে ডাকবে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই হলো 105। আমি আরেকবার করে বলি, 103-1 সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে, স্থানীয় একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে তলব করতে হবে, তার অবশ্যই গণ্যমান্য হতে হবে। 103-1, 103-2 সাক্ষী যে ডাকলেন তাকে সামনে রেখে এক পাশ থেকে তন্ন করে তল্লাশি করবেন, তল্লাশি করে যে সমস্ত মালামাল পাইবেন 3 কপি জব্দ তালিকা তৈরি করবেন। 103-3 তল্লাশির সময় অবশ্যই বাড়ি মালিককে সাথে রাখবেন, বাড়ি মালিক যদি থাকতে চায় রাখবেন, এবং তিনি কপি চাইলে তাকে একটা কপি সার্ভ করতে হবে। 103-3, 103-4 যে ব্যক্তির বডি সার্চ করেছেন 103-2 অনুযায়ী, 102-3 অনুযায়ী তার যে তল্লাশি করে যে মালটা নিয়েছিলেন সেটা যদি তার ব্যক্তিগত মাল হয় তাহলে তার একটা তালিকা করে এই তালিকার একটা কপি তাকে দিতে হবে। 103-4, 103-5 যদি সাক্ষী নিজে সাক্ষী হতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে দণ্ডবিধানের 187 ধারা প্রধান মোতাবেক। এই হলো 103-5। এবার আমাদের তল্লাশি কার্যক্রম পুলিশের মোটামুটি শেষ। এবার আমরা দেখব 104-এ কি লিখছে। 104 একটা ভালো কথা আছে, সেটা হলো যে ধরেন আপনি এই যে অধ্যায় তল্লাশি করলেন, তল্লাশি করে মাল পাইলেন, মাল আপনি কি করবেন? মাল কি করবেন? মাল তো অবশ্যই কোর্টে প্রডিউস করবেন, কোর্টে সাবমিট করবেন, দাখিল করবেন। দাখিল করার পরে কোর্ট কি করবে সেই কথা বলছে 104 ধারায়। তাহলে ধারায় লেখা আছে এই অধ্যায়ের কার্যক্রম শেষে যে মালামাল উপস্থাপন কোর্টে করা হবে, এই মালামাল কোর্টে উপস্থাপন করার পরে কোর্ট এই মালামাল আটক আদেশ দেখাতে পারবেন বা কোর্ট এই মালামাল গ্রহণ করবেন। ধারা 104। ধরেন আমরা আর একটা ধারা আছে পিছনে, একটু আগে আমি বলে রাখি আপনাদের সুবিধার্থে। আমরা আসামি যে গ্রেপ্তার করি, এটা শোন অ্যারেস্টে একটা ধারা আছে, দেখেন শোন অ্যারেস্টে একটা ধারা আছে, সেটা হলো সিআরপিসির 351, সিআরপিসির 351 ধারা। এই সিআরপিসির 351 ধারা, এই ধারা হচ্ছে আসামির আটক আদেশের ধারা। এই ধারা আটক কে করে, এই ধারা সম্পর্কে কিন্তু আমাদের অনেক মানে অজানা বিষয় আছে, অনেকে আমাদের একটু মানে আইনের ভুল ব্যাখ্যা জানা আছে। আবার আমরা এটা অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের শোন অ্যারেস্টের কোনো ধারা নাই, আমরা যেটাকে শোন অ্যারেস্ট হিসেবে জানি যে একটা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, আবার ওই আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা, এরকম আমরা জানি, তাকে শোন অ্যারেস্ট বলে। কিন্তু 351 ধারায় যেটা বলছে সেটা কিন্তু এরকম কথা না, এরকম কিছু না। 351 ধারা আটক করার ক্ষমতা পুলিশের নাই, এটা আদালতের কাজ। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি একটা আসামিকে ধরেছেন, সে আরো 2-3টা মামলার আসামি, এখন ওই মামলায় তার গ্রেপ্তার দেখানো দরকার। আপনি গ্রেপ্তার দেখাইতে পারবেন না,
আপনি তাকে আটক করতে পারবেন না। আপনি কোর্টের কাছে পেয়ার দিবেন যে বিজ্ঞ আদালত এই ক নামক ব্যক্তি চুরির মামলার আসামি, চুরি মামলাকে তাকে প্রডিউস করলেন, করার পরে তখন এরাদার যদি মামলা থাকে সে অ্যাপ্লিকেশন দিবেন যে তিনি কিন্তু আরও এই মামলার আসামি। তখন আদালত ওই আসামিকে আরও অন্যান্য মামলায় আটক দেখাইতে পারবে, অন্যান্য মামলায় আটক দেখাইতে পারবে। সেই কাজটা কী করবে আদালত, আপনি না। আপনি অ্যাপ্লিকেশন করবেন, আর্জি জানাবেন যে আমি এই মামলার আসামি, আমার কাছে আরও 2টা মামলা আছে বা অ্যানাদার আয়ু আছে, তারাও এই আসামিকে গ্রেপ্তার দেখাতে চাচ্ছে, কোর্ট তাকে গ্রেপ্তার দেখাইতে পারে। তাহলে 351 ধারায় গ্রেপ্তার করা মালিক কিন্তু আপনি না, কোর্ট। আচ্ছা, এছাড়া এখন আর একটা সিস্টেম আছে, সেটা হলো আসামি যদি স্বেচ্ছায় হাজির হয়। ভাই আমরা তো মোটামুটি জানি, এগুলো একটু আপনার জানার জন্য লাগবে কাজে। ধরেন আপনার জামিন যারা নেওয়ার জন্য উকিল কিন্তু অনেক বোঝায় যে আপনি কোর্টে হাজিরা দেন, আমি জামিন নিয়ে দিব, সমস্যা নাই। এই মর্মে কোনো আসামি কিন্তু কোর্টে গিয়ে হাজিরা দেয়, মানে ম্যাক্সিমাম মামলাতে যা হয় দলগতভাবে ধরে যে আসামিরা হাজির হচ্ছে। আসামি হাজির হওয়ার পরে বেইল পিটিশন দেওয়া হয়, মানে জামিন আবেদন করা হয়। এখন জামিন আবেদন রিফিউজ করে অনেক সময় জেল হাজতে পাঠানো হয় গ্রেপ্তার দেখিয়ে। সেই ধারা কত? এই 351। তাহলে 351-তে 2টা সাবজেক্ট আছে এর মধ্যে। একটা সাবজেক্ট হলো যে আপনি গ্রেপ্তার করে নিয়ে গেছেন, ওই মামলা ছাড়া আরও মামলায় গ্রেপ্তার দেখাইবেন, কোর্টে পিয়ার দেবেন, কোর্ট অন্য মামলায় গ্রেপ্তার দেখাই দিবে। এই হলো একটা বিষয়। যে আসামি নিজেই গেছে হাজির হতে নিজেই গিয়েছেন, যাওয়ার পরে কোর্টে জামিন পিটিশন দিয়েছেন, কোর্ট জামিন মঞ্জুর করে নাই বা জামিন পছন্দ হয় নাই, কোর্ট তাকে গ্রেপ্তার দেখাইতে পারে, গ্রেপ্তার দেখে জেল হাজতে পাঠাইতে পারে। এই 2টাই আছে 351-তে। আচ্ছা, তাহলে 104 থেকে কেন আমরা ওখানে গেলাম? এই যে আমরা যে তল্লাশি করে 96 দেন, 97 দেন, 98, 99, 100 বা 102 বা 103, এই যে ধারাগুলোতে আমরা মালামাল যে উদ্ধার করলাম তল্লাশি করে, এই মালামাল কোথায় নিয়ে যাব? কোর্টে। আপনি নেওয়ার পরে কোর্ট আবার এই মালামালকে সরকারি বা আদালতের আইন ভাষা আবার আটক করবে। 104। অর্থাৎ আপনার যে মালামালগুলো তল্লাশি করে আদালতে প্রডিউস করবেন, আদালত এই মালামাল আটক দেখাতে পারে। ধারা হচ্ছে 104। এবার আসেন এই অধ্যায় শেষ ধারা হচ্ছে 105, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশির যে সেকশনটা আছে 105-এ, সেটা যথারীতি আপনিও তল্লাশি করতে পারেন, ম্যাজিস্ট্রেটও তল্লাশি করতে পারেন। আমরা পরোয়ানামূলেও তল্লাশি করতে পারি, বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারি। সেম কাজ ম্যাজিস্ট্রেটেরও ক্ষমতা আছে, যেটা গ্রেপ্তারের ক্ষেত্রে বলা হয়েছিল 65 এবং 64 ধারায়, যে ম্যাজিস্ট্রেট সামনে কেউ অপরাধ করলে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারে বা কাউকে তা গ্রেপ্তার করাইতে পারে, সেরকম সুযোগ আছে 64 এবং 65-তে। ঠিক সেরকম ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো ইলিগাল প্রপার্টি, ইলিগাল লজিস্টিক, ইলিগাল মাল যদি কারোর সামনে পরে কোনো ম্যাজিস্ট্রেট যদি দেখতে পারে তার সামনে কোনো অবৈধ মালামাল আছে, তাহলে ম্যাজিস্ট্রেট নিজে তল্লাশি করতে পারে বা কাউকে তল্লাশি করাইতে পারে। এই ক্ষমতা ম্যাজিস্ট্রেট আছে। তবে প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট এই তল্লাশি করার জন্য তিনি পরোয়ানা দেওয়ার ক্ষমতাবান আছে কিনা সেটা তাকে দেখতে হবে। তার মানে তিনি ওই ক্ষেত্রে তল্লাশি করার জন্য ক্ষমতাবান কিনা, তার এই সুযোগটা আছে কিনা। ধারা কত? 105। তাহলে 105-এ খুব বেশি আলোচনা নাই, ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। তবে ম্যাজিস্ট্রেট যে তল্লাশি করবেন সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে ফলো করতে হবে এই তল্লাশি করার জন্য তিনি ক্ষমতাবান কিনা, প্রয়োজনে সেখান থেকে তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন কিনা, এই ধরনের পর্যায়ে তিনি আসেন কিনা, তিনি ওই এখতিয়ারের কিনা। ধারা 105 ধারার মধ্য দিয়ে আমাদের এই তল্লাশির অধ্যায় শেষ। আমরা শুরু করেছিলাম 94 থেকে, আমরা শেষ করলাম 105। 102 ধারা আমরা পড়েছিলাম খানা তল্লাশি বা আবদ্ধ স্থান তল্লাশি। আবদ্ধ স্থান তল্লাশি করার আগে বাড়ি মালিকের অনুমতি নিতে হবে, 102-এর 1।
বিধান ফলো হবে 47। আর বাড়ি মালিক অনুমতি না দিলে দরজা ভাঙতে পারবেন 102 বিধান ফলো হবে 48। বাড়ি মালিক অনুমতি দেওয়ার পরে যখন ঢুকে গেলেন ভিতরে কোনো সন্দেহবান ব্যক্তি থাকলে তার দেহ তল্লাশি করবেন 102-3। 103-1 বলছে সাক্ষী ডাকতে হবে একাধিক গণ্যমান্য স্থানীয় সাক্ষী। 103-2 বলছে সাক্ষীর সামনে তল্লাশি প্লাস জব্দ। 103-3 বলছে বাড়ি মালিককে সাথে রাখতে হবে, প্রয়োজনে একটা কপি তিনি চাইলে দিতে হবে। 103-4 বলছে যেখানে আবদ্ধ স্থানে তল্লাশি করলেন ওই ব্যক্তি তার যদি ব্যক্তিগত প্রপার্টি নিয়ে থাকেন একটা তালিকা তাকে দেবেন। যদি এই কথাটা বলা নাই এখানে, অবশ্যই ব্যক্তিগত প্রপার্টি হতে হবে। আপনি তার কাছ থেকে পিস্তল ইস্যু করলে, পিস্তল জব্দ করলে পিস্তল তালিকার কপি কি তাকে দিবেন? অবশ্যই না। এটা অবশ্যই তার পার্সোনাল কোনো পার্টস যদি আপনি নিয়ে থাকেন তার একটা তালিকা করে সেফটির জন্য আপনি তাকে একটা দিবেন প্রমাণ হিসাবে। এরপর আসেন 103-5 যে সাক্ষী হিসেবে কাউকে ডেকেছিলেন তিনি না আসে 187 ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 103-5 যদি এই আদেশ অমান্য করে 187 ব্যবস্থা হবে। এবং 104 বলছে যে তল্লাশিগুলো করলেন যে মালামাল আদালতে পাঠাবেন, আদালতের জিম্মায় নিতে পারবে। 105 নম্বর ধারায় বলছে ম্যাজিস্ট্রেট তল্লাশি করতে পারে বা কাউকে তল্লাশি করাইতে পারে, এই ক্ষমতা ম্যাজিস্ট্রেট আছে। এই হলো 105 নম্বর ধারা।